সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলাপন কৃষি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমি একটা তথ্য সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে খুব কম খরচে, ঝামেলা ছাড়াই, সায়েন্টিফিক ওয়েতে, বস্তুনিষ্ঠ বাস্তবতার সাথে আসলে তার ফলাফল আছে কিনা, এই সকল বিষয়গুলো মাথায় খেয়াল রেখেই একজন প্রান্তিক, একজন ক্ষুদ্র খামারি বা উদ্যোক্তার কথা, মানে উদ্যোক্তার বিষয়টা মাথা রেখেও এবং এই দুইটা বিষয়টাকে খেয়াল রেখে কিন্তু আমি দেশি মুরগি নিয়ে কাজ করছি প্রায় 5 বছর ধরে। তো এটা কাজ করতে গিয়ে সবচেয়ে বড় একটা প্রশ্ন এবং একটা বিষয় বরাবর সবাই জানতে চায়, সেটি হচ্ছে দেশি মুরগির বাচ্চাকে আসলে ব্রিডিং করানো দরকার আছে কিনা, বা যদি ব্রিডিং করানো হয় তো সেক্ষেত্রে আসলে কিভাবে ব্রিডিংটা করব। সোনালী মুরগিতে কিভাবে ব্রিডিং করা হয় সেটা আপনারা অনেকেই জানেন। ব্রয়লার মুরগিতে বা অন্যান্য যে কমার্শিয়াল বা বাণিজ্যিক যে মুরগিগুলো আছে, মুরগির যে বাচ্চাগুলো আছে, সেগুলো আসলে যেভাবে ব্রিডিং করানো হয় সেভাবে কি দেশি মুরগিকে ব্রিডিং করানো হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে খুঁটিনাটি সব কিছুই আলোচনা করব। যে ব্রিডিং করালে কি সমস্যা হবে বা সুবিধা আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা, সকল বিষয়গুলো নিয়ে আজকে এ টু জেড একটু কথা বলবো। আপনারা একটু সময় দিন, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। বিগত অনেক ভিডিওগুলোতে আমি বলার চেষ্টা করেছি সেটা বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে। তো আজকের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্স, কারণ এখানে আছে মা মুরগি, ওখানে আছে মা মুরগি ছাড়া। দুইটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আমি শুরুতে যেটা বলছিলাম যে আজকে দেশি মুরগির বাচ্চাগুলো ব্রিডিং করানো দরকার কিনা, যদি দেশি মুরগিকে যদি ব্রিডিং করানো হয় তাহলে বাড়তি কি সুবিধা পাওয়া যায়, কি অসুবিধা আছে, কি সমস্যা হয়, এই বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা, তো শুরুতেই বলবো এখানে মা মুরগি আছে। এখানে আপনারা একটু দেখতে পাবেন, আমি একটু দেখাচ্ছি। ওটা হচ্ছে লাইট যেটা জ্বলছে সেটা কিন্তু মা মুরগি নেই, অর্থাৎ বয়স কিন্তু দুইটার সেম। গতকালকে আমি বাচ্চাটা ঢুকিয়েছি এখানে, ওখানে বাচ্চাগুলো আজকে বের হয়েছে। আজকে এখন বাজে হলো 6টা 52, মানে সন্ধ্যা হয়ে গেছে। বাচ্চাগুলো কিন্তু ঠিক 5টা 45-এর দিকে বাচ্চাগুলো সবগুলো বের হয়ে আসছে, অর্থাৎ কুচে বসাই। আমি এটা কুচে বসানো মুরগি, আর ওটা হচ্ছে ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চাগুলো আমি ফুটিয়েছি। তো এখানে মা মুরগি আছে, আপনাদেরকে একটু দেখাই, তারপরে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। যেটা দেখুন, এখানে কিন্তু মা মুরগি আছে, মানে এখানে বাচ্চা আছে প্রায় 10টার মতো মা মুরগি আছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে এখানে প্রায় 30টা বাচ্চা আছে। 30টা বাচ্চাকে কিন্তু আমি আধা ঘন্টা হলো বাচ্চাগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই সেট আপটা আমি দিয়েছি। এখানে একটা সেট আপ আছে, এখানে একটা সেট আপ আছে। দেখেন এই সেট আপটার উপকরণগুলো কতগুলো, আর এই সেট আপের উপকরণ কতগুলো, অর্থাৎ দুইটাই কিন্তু বাচ্চা। কিন্তু এখানে লাইট জ্বলছে, এখানে কিন্তু লাইট জ্বলছে না। এখানে আমি কি মেডিসিন দিয়েছি, এখানে কি মেডিসিন দিয়েছি, এখানে কি কি দেওয়া হয়েছে বা হচ্ছে, এখানে কি কি দেওয়া হয়েছে, এই যে দুইটার একটা তুলনামূলক আলোচনা করব। তো শুরুতে আমি এর একটা ঢেকে দিই, তারপরে কথা বলছি। এখন দেখেন, এটা একদিন আগে মা মুরগি ছিল, এটা হচ্ছে আজকে বের হয়েছে, বাচ্চা ফুটেগুলো বের হয়েছে ডিম থেকে। এখন দেখেন, আমি শুরুতে বলছিলাম যে ব্রিডিং আদৌ দেশি মুরগিতে প্রয়োজন আছে কিনা। যেহেতু এখানে মা মুরগি আছে, এখানে মা মুরগি নেই, ব্রিডিং হচ্ছে সেটাই। ব্রিডিং হচ্ছে তাপ দেওয়ার ব্যবস্থা, একটা পদ্ধতি। এখন এই তাপটা কেন দরকার, নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। এখানে আমার তো 60 ওয়াটের এখানে বাল্ব সেট করা আছে, এই বাল্বটা তো না দিলেও চলতো, তাহলে আমি দিলাম কেন? নিশ্চয়ই তাপের জন্য। সেখান থেকে যে তাপটা আসবে সেটা হচ্ছে ওই বাচ্চার জন্য। আপনারা একটু জেনে রাখুন, কাজে দিবে। একটা দেশি মুরগি বাচ্চা, শুধু দেশি মুরগি না, যে কোনো মুরগির বাচ্চা, তার শারীরিক যে গঠনটা, মানে তাপ নিয়ন্ত্রণকারী যে সকল অঙ্গগুলো আছে, তার হজম শক্তি বাড়ানোর জন্য পাকস্থলী, পরিপাকতন্ত্র যাকে বলা হচ্ছে, তারপর হচ্ছে তার স্নায়ুতন্ত্র, তারপর হচ্ছে তার শ্বাসতন্ত্র, এগুলো কিন্তু
ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো পরিপূর্ণভাবে বিকশিত হয় না, মানে গঠন হয় না। এগুলো গঠন হতে কিন্তু মিনিমাম 1 মাস সময় লাগে। এখন তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যে সকল অঙ্গগুলো আছে এগুলো কিন্তু পরিপূর্ণ হতে 1 মাস সময় লাগে। যেহেতু যখন আপনার মা মুরগি থাকে তখন বাচ্চাগুলো কিন্তু মায়ের কাছে থাকে, যখন তাদের শরীরে তাপ একটু কম মনে হচ্ছে বা বেশি হচ্ছে তখন তারা তাপ কম হলে তারা মায়ের কাছে গিয়ে থাকতেছে, যখন তাপ বেশি হচ্ছে তখন তারা বের হয়ে এসে খাবার খাচ্ছে। কিন্তু এখানে তো মা মুরগি নেই, তাহলে তারা তাপটা কোথায় পাবে? বেশি হলে কিভাবে হবে, কম হলে কিভাবে হবে? এটা কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু সে কিন্তু নিজে থেকে করতে পারছে না। এখানে কিন্তু মা মুরগি থাকাতে তারা কিন্তু মায়ের কাছে গিয়ে সে নিয়ন্ত্রণটা, তাপের নিয়ন্ত্রণ করতে পারছে। ফলে আস্তে আস্তে সেই মুরগিগুলোর যে তাপ নিয়ন্ত্রণকারী যে অঙ্গগুলো আছে, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র বা শ্বাসতন্ত্র যেগুলো আছে, সেগুলো কিন্তু মায়ের থাকার সুবাদে তার একটা হরমোনাল একটা চেঞ্জ হয়, এনজাইমেটিক একটা বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু মায়ের কাছ থেকে সে শিখে কিভাবে খাবার খেতে হয়, পানি খেতে হয়। এগুলো কিন্তু মা থাকাতে এই বাড়তি সুবিধাগুলো কিন্তু তারা পায় এখানে। কিন্তু এই জায়গা থেকে কিন্তু তারা কারো কাছ থেকে পায় না, এটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এখন যেহেতু এখানে মা মুরগি থাকার কারণে তাপটা কিন্তু আমি দিইনি, কারণটা হলো এখানে মা মুরগি যেহেতু নিজেই আছে, তাপ যখন প্রয়োজন হচ্ছে তারা কিন্তু মায়ের কাছে গিয়ে তাপটা নিচ্ছে। কিন্তু এখানে মা মুরগি না থাকার কারণে এই তাপগুলোকে কিন্তু আমাকে কৃত্রিম ভাবে আমাকে দেওয়া হচ্ছে বা আমাকে দিতে হচ্ছে। এখন যেহেতু আমি শুরুতে বলছিলাম যে এদের যে পরিপাকতন্ত্র, তাপ নিয়ন্ত্রণকারী যে অঙ্গগুলো আছে, তারপর হচ্ছে শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, এগুলো কিন্তু পরিপূর্ণভাবে বিকশিত হতে 1 মাস সময় লাগে। তো এই 1 মাসের মধ্যে আপনাকে সেটা কেয়ার করতে হবে, যত্ন করতে হবে। এখানে মা মুরগি থাকার কারণে বাচ্চাগুলো কিন্তু অনেক সুবিধা নিতে পারে, কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাগুলো এই বাচ্চাগুলো নিতে পারে না। এই জন্য আপনাকে কিন্তু ওই মায়ের ভূমিকা কিন্তু আপনাকে পালন করতে হবে। বাচ্চার ঠান্ডা লাগছে কিনা, বা তাপ বেশি হচ্ছে বা কম হচ্ছে কিনা, সঠিকভাবে খাবার পাচ্ছে কিনা, পানি পাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এখন এই যে এত কিছু আয়োজন কেন করা হলো? আপনার ছোট্ট একটা স্বপ্ন কি যে আপনার বাসায় 10-15টা মুরগি থাকবে, বিক্রি মুরগি থাকবে, সেখান থেকে বাচ্চা হবে, বাচ্চাগুলো বড় হবে, সেগুলো আপনি বিক্রি করবেন, নিজে খাবেন, অথবা আপনার আত্মীয় স্বজনকে দিবেন। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে এই শুরুটাই যদি এলোমেলো করে ফেলেন, হজবজ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই মুরগি থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। আমি কিন্তু একটা ভিডিওগুলোতে বা ট্রেনিংগুলোতে আমি একটা বেসিক কনসেপ্ট বলি, মানে এত কথা বলার মেইন কারণ হলো যে বোর্ডিংটা এই জন্যই প্রয়োজন, বাচ্চাগুলোকে আগামী দিনে সুস্থ সবল এবং ভালো রাখতে গেলে এই ব্রুডিং এর কোনো বিকল্প নেই। এবং এই যে বোর্ডিং এর যে আয়োজনটা, এটা কিন্তু খুব সিম্পল এবং খুব কম খরচে। এখন একটা বিষয় বলি, যে এই ব্রুডিংটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কয়েকটা বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে, জাস্ট এইটুকুই। একটা বিষয় আপনাকে এড করবো, যেটা আমি বিভিন্ন জায়গায় বলি, সেটা হচ্ছে যে দেশি মুরগির বাইরে কিন্তু বিভিন্ন ধরনের খাবার খায় ওই বাচ্চাগুলোকে নিয়ে, বুঝেন? কিন্তু এই বাচ্চাগুলো সব মা মুরগিকে যখন ছেড়ে দিবেন তখন এই বাচ্চাগুলো এবং মা মুরগি কিন্তু বিভিন্ন ধরনের টিউবওয়েলের পাশের পানি, নোংরা পানি, এগুলো কিন্তু খায়। খাবার হিসাবে কি খায় না খায় সেটা আপনারাও জানেন, আমিও জানি। সব ধরনের কিন্তু খাবার সে কিন্তু খায়। কখন? যখন মা মুরগি বাচ্চাগুলোকে নিয়ে বাইরে থাকে। জাস্ট ওইটা কিন্তু আপডেট করতে হবে। মা মুরগি সহ বাচ্চাগুলো যে ময়লা পানি খাচ্ছে এখানে রেখে আপনি সেটাকে পরিষ্কার পানি দিবেন। মা মুরগি সহ বাচ্চাগুলো যে নোংরা খাবারগুলো খাচ্ছে সেটা না দিয়ে আপনি জাস্ট সামান্য কিছু পুষ্টিকর খাবার আপনি দিবেন। বেসিক পার্থক্য এখানে। পরিষ্কার পানি আপনাকে সাপ্লাই করতে হবে, যেটা তারা খারাপ পানি খেত, দূষিত পানি খেত। ভালো খাবার, পুষ্টি সমৃদ্ধ খাবার দিবেন, যেটা আপনি ওরা থাকলে সেটা পায় না। বেসিক পার্থক্য এখানে। এই আয়োজনটা করতে গিয়ে আমার দেখেন কতগুলো লাগছে। এই টোপাটার দাম হচ্ছে 350 টাকা। এটা বাড়তি সুবিধা হলো, এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। দেখেন এখানে কিন্তু ফাঁক আছে, এই জায়গাটা ফাঁক। এটা আমি মুরগি কিন্তু আমি শুরুতে কিন্তু আমি তুললে আনলাম, আপনাদেরকে দেখালাম যে এখানে মা মুরগি আছে। সেম কাহিনী এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু শুরুতে দেখেন একটা টোপা, এই যে একটা বাল্ব, 60 ওয়াটের একটা বাল্ব। যেহেতু এখন গরমের সিজন, দেখেন কত উচ্চতায় রাখছি। মুরগি থেকে মিনিমাম 1.5 ফিট, 1 ফিট থেকে 1.5 ফিট উচ্চতায় কিন্তু বাল্বটা আছে। এবং এই ফাঁকা জায়গাটা হচ্ছে বড় সুবিধা। এই যে বাল্বটা ঝুলিয়ে দিলাম, এটা হচ্ছে ঢেকে দিলাম, নাটক শেষ। ভিতরে কিন্তু বাচ্চা আছে। খাবারের পাত্র হিসাবে আমি একটু দেখাই, এই যে এই সাইজের পাত্র আছে এখানে। এই যে পাত্রটা ব্যবহার করবেন আপনারা। অনেক সময় খাবারগুলো যদি আমরা ছিটিয়ে দিই, আমি কিন্তু দেখেন এখন আরেকটা বিষয়, এই টপাটা কিন্তু আমি ইউরিয়া সারের বস্তার উপর কিন্তু রাখছি। অনেকে চটের বস্তা ব্যবহার করতে পারেন, এরকম চটের বস্তা যদি থাকে তাহলে আপনারা এরকম চটের বস্তা ব্যবহার করতে পারেন। বা এই যে ইউরিয়া সারের বস্তা কিন্তু আমি এটা ফ্লোরে দিয়ে দিয়েছি, যেহেতু আমার মাটিটা এখানে সিমেন্টের ফ্লোর করা হয়নি,
মানে বালু এবং ইট দিয়ে আমি জাস্ট বিছিয়ে রাখছি। তো এই ইউরিয়া বস্তাটা আমি দিয়েছি টপার নিচে। এখন খাবারগুলো যদি আমি ফেলাই দিই ওখানে, তাহলে তারা কিন্তু সেখানে পায়খানা করবে এবং সেটা কিন্তু তারা খাবে। কিন্তু এইটা যদি আমি দিয়ে দিই, তাহলে এটা কিন্তু সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু খাবারগুলো থাকবে এবং তারা উঠে এখানে নিজের মতো করে খাওয়া দাওয়া করবে। এই ছিল বিষয়, মানে কি কি লাগবে। তাহলে একটা টোপা, একটা হচ্ছে বাল্ব, এরকম একটা লাঠি বা ছোট আপনার দিতে পারেন, ঢাকার মতো একটা বস্তা বা এরকম একটা কিছু দিতে পারেন। এইটুকু কয়টা জিনিস। এখন ব্রুডিংয়ের সময় আমি যেটা করি, যার কারণে আমার মুরগিগুলো এখন পর্যন্ত আপনাদের ভালোবাসা সৃষ্টিকর্তার দোয়ায় ভালো আছে। এখন এই ব্রুডিংটা করাতে গিয়ে আমি যেটা করে থাকি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এই সময় বাতিটা আমি জ্বালিয়ে রেখেছি। এখন বাইরের যে তাপমাত্রা সেটার উপর আমাকে নির্ভর করতে হবে, যে হলো বাল্বটা আমি গরমের সময় জ্বালিয়ে রাখবো কি রাখবো না, দূরে জিনিস আমরা খেয়াল করতে হবে। আপনি যখন গরম হবে তখন তো আপনি নিজেই বুঝতে পারবেন যে এখন প্রচণ্ড গরম। স্বাভাবিকভাবে এই সময় 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করে। যখন এরকম তাপমাত্রা যখন থাকবে, যখন আপনি ঘেমে যাচ্ছেন, তখন বাল্ব দেওয়ার দরকার নেই। কিন্তু যখন এরকম সন্ধ্যার পরে বা ভোরের দিকে কিন্তু তাপমাত্রা একটু কমে আসে। এখন আপনার কাছে তো থার্মোমিটার নেই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ব্রুডিং করা অবস্থায় একটা মুরগির বাচ্চাকে 35 ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়? এখন আপনার কাছে কোনো থার্মোমিটার নেই বা তাপমাত্রা নির্ণয়ের জন্য কোনো যন্ত্র আপনার কাছে নেই, তাহলে কিভাবে বুঝবেন? আপনারা এরকম একটা বাল্ব ঝুলিয়ে দিবেন। আপনারা এরকম বাল্ব যখন ঝুলিয়ে দিবেন, যখন মুরগির বাচ্চাগুলো সব দিকে ছিঁড়িয়ে ছুটিয়ে থাকবে, মানে দূরে থাকবে, তখন মনে করতে হবে যে তাপমাত্রা সেখানে অলরেডি 37-38 ডিগ্রি চলে গেছে। তাহলে আপনাকে তাপমাত্রাটা কমাতে হবে, অর্থাৎ ওই সময় লাইটটা বন্ধ করে দিবেন। যখন বাচ্চাগুলো সবগুলো একসাথে জড়ো হয়ে থাকবে, তখন মনে করতে হবে যে সেখানে তাপমাত্রা কম বলেই তারা সবাই কিন্তু একে অপরের সাথে জড়িয়ে পড়ছে। এই দুটা লক্ষণ দেখে কিন্তু আপনারা বাল্বের সুইচটা দিয়ে দিবেন। বাল্বটা সেট করে রাখবেন, যখন বাচ্চাগুলো একসাথে থাকবে বাল্বের সুইচ দিবেন, যখন সব দিকে ছিঁড়ে ছুটে থাকবে তখন বাল্ব দেওয়ার দরকার নেই, তখন বন্ধ করে দিবেন। আমি যেটা বলি যে গরমের সময় এখানে যেহেতু 30টা বাচ্চা আছে, 30টা বাচ্চার জন্য আমার 60 ওয়াটের একটা বাল্ব দিয়েছি। যদি আরও বাচ্চা থাকতো তাহলে এই টোপাটা আরেকটা বাল্ব দিতাম। শীতের সময় কিন্তু এটা আমি 100 ওয়াট দিব। আমি আবার বলি, গরমের সময় 60 ওয়াটের একটা বাল্ব এবং শীতের সময় হচ্ছে 100 ওয়াটের বাল্ব এখানে আমি দিই। এখন এই যখন বাচ্চাগুলো যেহেতু আমি নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখন প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল। এখন আমি সেই সময় যেহেতু বাচ্চাগুলো নিয়ে আসার পরে কিন্তু আমি কোনো খাবার টাবার দিইনি, জাস্ট বাচ্চাগুলো ওইভাবেই ছিল, আমি একটা কাজে যাওয়ার কারণে দিতে পারিনি। এটা একটা বোতল ড্রিঙ্কার, এটা কিন্তু আমি ভিতরে রেখে দিয়েছি। এটা কিন্তু এরকম একটা পাত্র কিন্তু ভিতরে আছে। এই যে এটা হচ্ছে পানির পাত্র। এটা একটা জিনিস, এদের 60 ওয়াটের একটা বাল্ব। হ্যাঁ, 60 ওয়াটের বাল্ব। দেখেন কি কি দিচ্ছি। এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে থায়ামিন, এখানে আছে হচ্ছে ভিটামিন A1, B2, B6, এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, এটা হচ্ছে গ্লুকোজ, এখানে আছে হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে। এখন এই দুইটা জিনিস পাশাপাশি হচ্ছে অ্যামক্সিসিলিন। এটা কোন কোম্পানি সেটা বলবো না, যেহেতু এটা খোলা ছিল আমার আগে এই ওষুধটা ছিল, এই জন্য কোম্পানির নাম বলছি না। এটা হচ্ছে অ্যামক্সিসিলিন। এখন এই অ্যামক্সিসিলিন, থায়ামিন এবং হচ্ছে এটা কি গ্লুকোজ, এটা হচ্ছে আপনার কিডনি টনিক। এটা আমি আজকে দিব না, এটা আগে ছিল। এটা হচ্ছে আপনার কেলফ্লেক্স, এখন দেওয়ার দরকার নেই, এটা আমার যেহেতু লেয়ার মুরগি এখানে ডিম পাচ্ছে ওদের জন্য বেসিক্যালি। আর কিডনি টনিকটা আমি এখন কয়েকদিন ব্যবহার করবো না, পরে। সরি, আরেকটা ওষুধ আছে, একটু দেখাই, একটু কষ্ট করে একটু সঙ্গে থাকুন, বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। এটা হচ্ছে মাল্টিভিটামিন, এটা হয়তো বা এখন দিব না, কারণ থায়ামিনটা অলরেডি আমি দিচ্ছি, এটা জাস্ট রেখে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করি, ওখানে মাল্টিভিটামিন আছে, কিডনি টনিক, ক্যালফ্লেক্স, তার মানে কিডনি টনিকটা আমি এখন দিচ্ছি না। কিডনি টনিক এখন দিচ্ছি না, ক্যালফ্লেক্সটা যেহেতু বড় মুরগির জন্য, তারপর দেখানোর জন্য রেখেছি। আর ওইটা হচ্ছে মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন এখন দিব না। আর এটা হচ্ছে একটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এটা সবসময় লাগবে, এটা রেখে দিব, যে কোনো সময় কাজে লাগতে পারে। এখন এই থায়ামিন এবং গ্লুকোজ, যেহেতু মুরগিটা 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমার আধা ঘন্টা পরে দেওয়া উচিত ছিল, সেটা আমার কিন্তু 1 ঘন্টা হচ্ছে। আমি এই দুইটা ওষুধ আমি এখন ব্লেড দিয়ে কাটবো, কাটার পরে সেটাকে আমি বোতলের মধ্যে, আমার ওখানে 250 ml পানি আছে, এখানে কিন্তু 250 ml
পানি আছে। আমি ওষুধটা কি কি দিব সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। এখানে ব্লেড দিয়ে কেটে নিলাম যতটুকু কাটা দরকার। দুইটা ওষুধে কিন্তু আমি কেটে নিলাম, এই দেখেন। এখানে কিন্তু আপনার থায়ামিন এবং হচ্ছে গ্লুকোজ। এখন এটা কতটুকু নিব, যেহেতু এখানে 250 ml পানি আছে, 1 পোয়া, মানে 1 পোয়া পানিতে আপনার তো বাড়িতে তো কোনো স্কেল নেই, মানে হচ্ছে ওয়েট মেশিন নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে এটা কাউন্ট করতে হবে কতগুলো দিব। তো আমরা বলি কি থায়ামিনটা হচ্ছে 1 লিটারে 1 গ্রাম, গ্লুকোজ আমরা বলি যে 1 লিটারে 10 গ্রামের কথা বলা হয়, সেটাই আমরা দিব। তো যেহেতু এখানে 250 ml, এখন 250 ml আমাদের 10 গ্রামের, তাহলে মোটামুটি আমাদেরকে 1 পোয়াতে 2.5 গ্রাম দিতে হবে। এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা হচ্ছে সিরাপের চামচ। এই চামচটাতে যদি আপনি ফুল যদি দেন তাহলে মোটামুটি 5 গ্রাম কিন্তু এখানে ধরে। তার মানে আমি যদি এখানে নেই 5 গ্রাম, 5 গ্রাম থেকে যদি অর্ধেক নেই তাহলে 2.5 গ্রাম, তাহলে এটাকে যদি আমি 4 ভাগ করলে মোটামুটি আমার 1 গ্রামের চেয়ে একটু বেশি হবে। তো থায়ামিন আমাকে 1 গ্রাম দিতে হবে, যেহেতু এখানে 1 পোয়া পানি, তাহলে আমাকে দিতে হবে 0.25, মানে 1 গ্রামের 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা আমি যদি নেই, হ্যাঁ, তো মোটামুটি এটা অনুমান করে দেখেন। এখানে কিন্তু মোটামুটি যে চামচের যে পরিমাণটা, এটা যেহেতু আমার দিদিতে আমার একটা অনুমান হয়ে গেছে, আপনাদের কিন্তু একটু কষ্ট হলেও প্রথম কিন্তু হয়তো আপনাদের কম বেশি হতে পারে। তো আমার যেহেতু দিদিতে আমার একটা অনুমান হয়ে গেছে, তো এটা হচ্ছে ধরলাম 4 ভাগের 1 ভাগ, এটা কিন্তু আপনি দিয়ে দিলাম। গ্লুকোজটা সেম কাহিনী, এখানে আপনারা হাফ চামচ দিয়ে দিবেন। এই দেখুন, এটা সবচেয়ে সহজ বুদ্ধি। এই চামচে করে আপনারা হচ্ছে থায়ামিনটা এবং হচ্ছে গ্লুকোজটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, এটা কাজ শেষ। একটু ঝাঁকিয়ে নেবেন ভালো করে, নেওয়ার পরে এটা এখানে এভাবে করে দিয়ে দিবেন। এই দেখেন মোটামুটি ওকে। এখন এইটাকে আমি জাস্ট ভিতর দিক থেকে আমি এই দেখুন ভিতরে রেখে দিলাম। মেডিসিনের পার্টটা এখনো শেষ হয়নি, আমার কাছে কিন্তু অ্যামক্সিসিলিন আছে, আমি কিন্তু দিইনি। যেটা সবচেয়ে বড় ভুল আপনারা করেন, বা ভুল বলবো না, যে প্র্যাকটিসটা আপনারা করেন, ম্যাক্সিমাম আমি খামারিদেরকে দেখছি যারা 50,000, 20,000, 10,000, 5,000, 2,000, 500, 100, 200, 50টা 10টা পর্যন্ত করছে। আমি দেখছি বোর্ডিংয়ের সময় সবচেয়ে বড় বড় অ্যান্টিবায়োটিক তারা দিয়ে তারা কিন্তু বোর্ডিং করায়, যেমন ফ্লুমিকুইন, অ্যান্ড্রোফ্লক্সাসিন। এই পানিটা যেহেতু আমি গতকালকে দিয়েছিলাম, সেজন্য এই পানিটা আমি আর ওষুধ দিচ্ছি না, এটা ওষুধের পানি হয়, এটা রেখে দিই। এটা রেখে দিয়ে তারপর কথা বলছি, এটা এখানে রেখে দিলাম। তাহলে মোটামুটি একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু বোর্ডিং অবস্থায় যে হায়ার অ্যান্টিবায়োটিক বলা হয় বা উচ্চ ক্ষমতা সম্পন্ন যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা শুরুতে কিন্তু ব্রুডিং করাই, যেমন ফ্লুমিকুইন, তারপর হচ্ছে আপনার কোলিস্টিন সালফেট দিয়ে অনেক করাই, তারপরে অ্যান্ড্রোফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, এরকম বড় বড় সিপ্রোফ্লক্সাসিন, নিওমাইসিন সালফেট, এরকম বড় বড় অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আমরা যখনই ব্রুডিং করাবো, সেটা যে কোনো মুরগির বাচ্চাকে, এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা কমে আসবে। কারণ হলো, যখন আমি শুরুতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, তাহলে কিন্তু ওই মুরগিটার কুসুমে, মানে ডিম থেকে তারা কিন্তু অ্যান্টিবডি নিয়ে আসে, বাচ্চাগুলো ডিম থেকে অ্যান্টিবডি তারা নিয়ে আসে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে উপাদানটা দরকার সেটা কিন্তু তারা নিয়ে আসে। আপনি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তাহলে কিন্তু তাদের শরীরের মধ্যে ওই অ্যান্টিবডিগুলো কিন্তু কাজ করতে পারে না, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেয়, মানে সক্রিয়হীন করে দেয়। তাদেরকে ইনঅ্যাক্টিভ করার কারণে, অকার্যকর করার কারণে তাদের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কমে আসে। একটা বিষয় খুবই খারাপ লাগে, দেখেন দেশি মুরগি এত রোগ প্রতিরোধ ক্ষমতা, একটা পাখি জাতীয় মুরগি, যে তাদের এত রোগ প্রতিরোধ ক্ষমতা সহজে কিন্তু তারা কিন্তু রোগে আক্রান্ত হয় না। কিন্তু আমাদের মতো কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু ডাক্তার, আবার কিছু খামারি, অতি উৎসাহী, অতি সচেতন খামারিরা কি করে শুরুতে ব্রুডিং দিয়ে অ্যান্টিবায়োটিকটা যত্র ব্যবহার করার ফলে তাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু আমরা কমিয়ে দিই। হ্যাঁ, তাহলে কি ব্রুডিং অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না? অবশ্যই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সেটা কখন? যেমন আমি কিন্তু অ্যামক্সিসিলিনটা এখন ব্যবহার করছি না। না করার মেইন কারণ কি, আমি যখন বাচ্চাগুলো নিয়ে আসি তখন আমি দেখছি যে বাচ্চার যে মুভমেন্ট, তার যে আচার আচরণ, নড়াচড়া, সবগুলোই আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে।
এই জন্য কিন্তু আমি এই অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি না। এখন হ্যাঁ, যদি বাচ্চাগুলো যদি অস্বাভাবিক মনে হতো, নড়াচড়া করছে না বা কোনো কিছু ঠকন মারছে না, তাদেরকে দেখে মনে হচ্ছে অসুস্থ অসুস্থ ভাব, তাহলে কিন্তু আমি অ্যামক্সিসিলিনটা দিতাম। আরেকটা বিষয় যেটা আমরা মেডিকেল সায়েন্সে বলি, যে অনেক সময় বাচ্চাগুলোর মধ্যে ডিম থেকে কিছু ডিজিজ চলে আসে, মানে রোগ চলে আসে বা মায়ের কাছ থেকে চলে আসে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে সালমোনেলোসিস, মারেক্স, এরকম কিছু কিছু ডিজিজ, মানে এয়ারবর্ন ডিজিজ, মায়ের কাছ থেকে আসার ডিজিজ, এরা এই অনেক সময় কিন্তু এই রোগবালাই কিন্তু বাচ্চাদের চলে আসে। সেক্ষেত্রে আমরা বলি কি, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, সিম্পল অ্যান্টিবায়োটিক, যেমন অ্যামক্সিসিলিন হতে পারে বা নিওমাইসিন সালফেট হতে পারে, এই ধরনের, বিশেষ করে অ্যামক্সিসিলিনটাই বলা হয়। তো অ্যামক্সিসিলিনটা আমরা কিন্তু ব্যবহার করতে বলি, কারণ অ্যামক্সিসিলিনটা এমন একটা অ্যান্টিবায়োটিক, এটা শরীরের মধ্যে সহনীয় পর্যায়ে থাকে। যেহেতু বাচ্চাগুলো একটু অস্বাভাবিক মনে হচ্ছে, আপনি এটা নর্মাল একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন। এখন শুরুতে যখন আপনি হাই অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করবেন, তখন কিন্তু ওর শরীরের যে অ্যান্টিবডি থাকে সেগুলো কিন্তু কাজ করতে পারে না। পরবর্তী সময় যখন আপনি নর্মাল অ্যান্টিবায়োটিক দিবেন, সিঙ্গেল অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তখন কিন্তু ওর শরীরে কোনো কাজ করবে না, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট। তো এই ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট কখন হয়? আপনি শুরুতে উচ্চ ক্ষমতা সম্পন্ন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, পরবর্তী সময় দেখা গেল যে সিম্পল যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলো কিন্তু আর কাজ করছে না। তো এটা কিন্তু খুব খারাপ একটা অভ্যাস, একটা প্র্যাকটিস। এই ধরনের প্র্যাকটিসের কারণে আমাদের দেশি মুরগিতে আজকে আমরা দেখছি যে সারা বাংলাদেশে যে যেভাবে পারছে, দেশি মুরগিতে আমরা কিন্তু কমার্শিয়ালি যে সোনারি ব্রয়লার বা কালার বার্ড বা অন্যান্য যে কমার্শিয়াল মুরগিগুলো আছে, তাদের ক্ষেত্রে যে তারা যে প্র্যাকটিসগুলো করে, সেটা কিন্তু আমরা দেশি মুরগিতে করছি। এটা কিন্তু সম্পূর্ণই, আমার জানা মতে, আমার জ্ঞানে একটা ভুল প্র্যাকটিস। কেন আপনি দেশি মুরগিকে আপনি সোনালির সাথে তুলনা করতে পারবেন না, দেশি মুরগিকে আপনি ব্রয়লার মুরগির সাথে তুলনা করতে পারবেন না, দেশি মুরগিকে আপনি কালার বার্ডের সাথে তুলনা করতে পারবেন না, আপনি ফার্মি মুরগির সাথে তুলনা করতে পারবেন না। কারণ দেশি মুরগি মানে নেটিভ চিকেন ইজ নেটিভ চিকেন, এর কোনো বিকল্প নাই। এই মুরগির সম্পূর্ণ ফিজিওলজিক্যাল, মানে শারীরিক বৈশিষ্ট্য, তার সাইকোলজিক্যাল বৈশিষ্ট্য সম্পূর্ণই আলাদা ব্রয়লার, সোনালি, কালার বার্ড, ফার্মি থেকে। তাহলে সব কিছুই যদি আলাদা হয়ে থাকে, তাহলে মেডিসিনটাকে আপনি কেন সেমভাবে প্র্যাকটিস করছেন? তো সবকিছু মিলায় আমি আপনাদেরকে এটুকুই বলবো, যে মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, যে আমরা ব্রয়লারের ক্ষেত্রে যে মেডিসিনগুলো প্র্যাকটিস করি, সোনালী মুরগির ক্ষেত্রে যেটা প্র্যাকটিস করি, ফার্মি মুরগির ক্ষেত্রে যে মেডিসিনগুলো আমরা প্র্যাকটিস করি, সেটা কখনোই দেশি মুরগিতে করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ন্যাচারালিভাবে, প্রকৃতিগতভাবে কিন্তু তাদের বেশি। তো আমরা নিজেরাই কিন্তু যে সকল মুরগিগুলোতে আমরা মেডিসিনগুলো আমরা প্র্যাকটিস করি, সেটা এখানে নিয়ে এসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কমিয়ে দিচ্ছি, তেমনই আগামী দিনের জন্য এই মুরগির যে জেনারেশনগুলো আসতেছে, মানে এই দেশি মুরগির আগামী দিনে যে জেনারেশনটা আসবে দেশি মুরগির, তাদেরও কিন্তু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমরা নিজেরাই কমিয়ে দিচ্ছি। ফলে এই দেশি মুরগিগুলো কিন্তু আর দেশি থাকছে না, তার স্বাদ বলেন, তার গ্রোথ বলেন, তার কালার বলেন, সেগুলো কিন্তু সম্পূর্ণ দেশি থেকে সরে আসছি আমরা। এখন অনেকেই প্রশ্ন করে, তাহলে হাইব্রিড কি কোনো দরকার নেই? অবশ্যই হাইব্রিডাইজেশনটা দরকার রয়েছে। সংক্রায়ন হলে উৎপাদনটা বেড়ে যায়, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আপনি দেশি সার চাচ্ছেন, আবার আপনি চাচ্ছেন যে সংক্রায়ন, তাহলে হবে না। তো আমি সবসময় গুরুত্ব দিই যে এটাকে, দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই হচ্ছে ন্যাচারালি ভাবে দেশি মুরগিকে পালন করতে হবে। দেখেন এখানে কি আমার অ্যান্টিবায়োটিক রয়েছে, আপনি খেয়াল করেন। অ্যামক্সিসিলিন সিম্পল, আমার এই খামারে আমি কখনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। সিম্পল অ্যামক্সিসিলিন। বাচ্চাগুলোর জন্য হচ্ছে গ্লুকোজ, থায়ামিন, আর হচ্ছে এই যে মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, ট্রেস মিনারেল, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, ট্রেস মিনারেল, ভিটামিন, এবং এই যে এটা সবসময় ব্যবহার করি। যেহেতু লেয়ার মুরগি আমার আছে, এই জন্য আমি ক্যালসিয়াম, ফসফরাস এটা ব্যবহার করি। কিডনি টনিকটা আমার দরকার হয়, কারণ অনেক সময় যেগুলো মুরগিগুলো বাইরে ঘুরে বেড়ায়, কিডনি টনিক কিন্তু অনেক বড় একটা ওষুধ, যেটা শরীরের মধ্যে বৃক্কতন্ত্রের উপর কাজ করে। এটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো। তো সবকিছু মিলেই এখন এইগুলো মেডিসিনের বিষয়টা, আসলে একটা জিনিস বলতে গিয়ে, সুবিধা অসুবিধা বলতে গিয়ে কিন্তু এত কথা বলা হচ্ছে। এখন দেখেন, আমি বললাম কি, যেখানে মা মুরগি আছে এই জন্য লাইট দিইনি, কারণটা হলো তারা কিন্তু মায়ের কাছ থেকে পাচ্ছে। এখানে কিন্তু দেখেন তাপমাত্রা মিনিমাম এখানে 33 ডিগ্রি আছে। বাচ্চাগুলো কিন্তু দেখেন কি সুন্দর কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ভিডিওতে আমি দেখাবো ক্লোজ শটে। এখন খাবার হিসেবে কি দিয়ে দেখেন, খাবার হিসেবে কিন্তু এখানে কি আছে, এখানে হচ্ছে স্টার্টার গ্রোয়ার আছে, এখানে স্টার্টার গ্রোয়ার আছে, দেখেন ছোট দানা। এই ছোট দানাটা কিন্তু আমি এই যে দেখেন, আমি ভিতর থেকে দিতে পারবো, এখান থেকে দিতে পারবো, আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে
আমি দিলাম। এখন 30টা বাচ্চা 2 মুঠ করে দিলেই মোটামুটি সকালে, দুপুরে এবং হচ্ছে সন্ধ্যায় 2 মুঠ করে 6 মুঠ কিন্তু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার স্টার্টার, সোনালি স্টার্টারটা। এইটা আমি কিন্তু কন্টিনিউ আমি এটাকে 1 মাস খাওয়াবো। 3 বেলা আমি 1 মাস এই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছি, এটাকেও খাওয়াচ্ছি। খাবারের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, মেডিসিনের ক্ষেত্রেও কোনো পার্থক্য নেই। যেহেতু মা মুরগি আছে, বোর্ডিং দিছি, এই ওষুধগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এখানে যা যা করবেন এখানেও সেটা করতে হবে। এখানে এটা দেখেন, এটা হচ্ছে চাল। এই চালের দানাটা কিন্তু অনেক ছোট, এই চালের দানাটা অনেক ছোট। এখন এই চালের দানাগুলো বা খুদ যাকে বলা হয় এবং অনেক পরিষ্কার খুদ, এটাকে আমি কখন ব্যবহার করব? এটার বয়স যখন 7 দিন হবে, এটা যেহেতু 1 দিন, এটা আর 6 দিন পরে, এটা 7 দিন পরে এইটাকে আমি কি করব, ছোট্ট একটা গাবলাতে বা হচ্ছে বাটিতে এটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এটাকে আমি দিনের কোনো একটা সময় দিব, হয় সকালে, নাহলে বিকালে, নাহলে দুপুরে। 3 বেলার মধ্যে যে কোনো একটা সময় আমি কিন্তু এই ভেজা চালটা আমি দিব। এই ছিল খাবারের বিষয়টা। এটা তাহলে 7 দিন পর থেকে, 7 দিন বয়সের পর থেকে এই খাবারটা দিব। এটা কন্টিনিউ, হঠাৎ করে যেহেতু আমি তো আর ফিডটা বন্ধ করছি না, এটাকেও কিন্তু জাস্ট একটু 1 মুঠ দিলাম। কতগুলো দিব? 1 মুঠ দিলাম। যেখানে ফিড আমি 2 মুঠ করে দিই 3 বেলায় 6 মুঠ, আর এটা আমি দিব দিনে 1 মুঠ করে। সেম এখানেও। তাহলে চালটা কিন্তু তারা অভ্যস্ত হচ্ছে, ভিজা চালটা কিন্তু খুব দ্রুত হজম হয়। তাহলে দেখেন মোটামুটি কিন্তু তারা খাবার খাচ্ছে, তাদের গ্রোথের কোনো সমস্যা নেই। যেহেতু এটা সম্পূরক খাবার, এখানে সব ধরনের প্রোটিন, আপনার শর্করা, ফ্যাট, তারপর হচ্ছে অন্যান্য যে উপাদানগুলো মিথিওনিন, লাইসিনিন, তারপর হচ্ছে অন্যান্য যে উপকরণগুলো সবগুলো কিন্তু ফিডে দেওয়া আছে, যার কারণে এখানে 21% প্রোটিন রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু গ্রোথের জন্য একটা পারফেক্ট খাবার। পাশাপাশি যেহেতু আমি দেশি মুরগি, এটা আমাকে কিন্তু তার খাবারগুলো দিতে হবে, এই জন্য কিন্তু আমি এখানে এই চালটা দিচ্ছি। এখন আমার ভিডিওগুলোতে বা বিভিন্ন ট্রেনিংগুলো আমি বলি, তাহলে আদা, হলুদ, রসুন, কালো জিরা এগুলো খাওয়াবো কখন? এখন প্রশ্নটা হচ্ছে খাওয়াবো কখন? এগুলোর বয়স যখন 7 দিন হয়ে যাবে বা 5 দিন হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা, এই যে পানিটা যেটা ব্যবহার করলাম, এখন এই যে দেখেন, এখন এই যে গ্লুকোজ এবং থায়ামিনটা, গ্লুকোজটা আজকে খাওয়াবো, কালকে খাওয়াবো, ওকে। থায়ামিন খাওয়াবো 5 দিন। গ্লুকোজটা আমি আবার বলছি, আজকে খাওয়াবো, কালকে খাওয়াবো, 2 দিন খাওয়াবো। থায়ামিন খাওয়াবো হচ্ছে কন্টিনিউ 5 দিন। তারপরে মাল্টিভিটামিনটা আমি আস্তে আস্তে হয়তো বা 6-7 দিন পরে মাল্টিভিটামিনটা 3-4 দিন খাওয়াবো, ওকে। এখন এই যে আদা, হলুদ, এগুলো, এই যে ভিটামিন টিটামিন বা হচ্ছে গ্লুকোজ এগুলো দেওয়ার পরে যখন 10 দিন বয়স হয়ে যাবে, তখন কিন্তু বা 5 দিন বয়স হলেও অনেকে খাওয়ায়, আমিও এর আগেও দিয়েছি। তো আমি যেটা এখন নতুন করে বলছি সেটা হচ্ছে 10-12 দিন পরে আদা, হলুদ, রসুন, কালো জিরা, এই 4টা সুন্দর করে ভালো করে বেটে, এই যে আমার এখানে বাটনা আছে, আপনাদের একটু দেখাই। ও এখানে রসুনও আছে, দেখছেন? এই দেখেন, এখানে অন্ধকার দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে রসুন, আমার এখানে সবসময় থাকে স্টকে। এই যে বাটনা দিয়ে, এই যে বাটনা দিয়ে এখানে বেটে পানির সাথে আমি দিয়ে দিব। এখন কতগুলো দিব? যেহেতু 30টা বাচ্চাতে আমি এটা 250 ml পানি ব্যবহার করছি এখন বর্তমানে। তো 250 ml একটা রসুনের কোয়া, আদা হচ্ছে এত বড় থাকে, তো একটা টুকরো মানে একটা অংশ, 4 ভাগের একটা, আদার 4 ভাগের একটা অংশ, হলুদের হচ্ছে 4 ভাগের একটা অংশ, কালো জিরা জাস্ট 1 চিমটি। তাহলে আদা, হলুদ, রসুন এবং কালো জিরা 4টাকে সুন্দর করে বেটে 10 দিন পরে বা 1 সপ্তাহ পরে কিন্তু আমি ওই খাবার পানির সাথে মিক্সার করে দিই। তো মোটামুটি ছিল এই যে তাপ দেওয়ার বিষয়টা, মেডিসিন এবং খাবারটা কি কি। এই ধরনের যদি কেউ, যদি আপনারা সঠিকভাবে, সঠিক উপায়ে যদি আপনারা করতে পারেন ব্রুডিংটা, তাহলে আশা করি আপনার মুরগিতে, মানে মুরগির বাচ্চাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই দুইটা সিস্টেমটা আপনাদেরকে দেখানোর মেন কারণ হলো, আপনারা বিভিন্নভাবে আপনারা বোর্ডিং করেন, সেটা কিন্তু আপনারা অনেকে সঠিকভাবে করেন না। মানে বোর্ডিং আপনারা করেন ঠিকই আছে, কিন্তু সঠিকভাবে, সঠিক উপায়ে, পদ্ধতিতে আপনাকে বোর্ডিং করতে হবে। বোর্ডিং এর আরেকটা উপকরণ আপনাদেরকে দেখাবো, তারপর ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। দেখেন, এই যে এই বিষয়টা খেয়াল করেন, এটাও কিন্তু এক ধরনের ব্রুডিং এর উপকরণ। এটা হচ্ছে বাঁশের চাটাই, এটাও কিন্তু আমি ব্রুডিং এর জন্য রেখে দিই। যখন আমার প্রয়োজন হয়, যখন আমার অনেকগুলো মুরগি কুচ্ছে থেকে বের হয় বা ইনকিউবেটর মেশিন থেকে যখন বাচ্চা বের হয়, যখন জায়গা থাকে না, তখন কিন্তু আমি এইখানেও কিন্তু আমি বোর্ডিং করি সেম ওয়ে। ওখানে যেভাবে বাল্বটা ঝুলিয়ে দিয়েছিলাম, এখানে বাল্বটা ঝুলিয়ে দিই। তো এখানের উপরে ঢাকার মতো আমি কোনো পেপার ঢেকে দিই অথবা কোনো বস্তা কিন্তু ঢেকে দিই, সেটা সিচুয়েশন কিন্তু বলে দেয় যে উপরে বস্তা দিব কি দিব না, বা কি ধরনের চট ওখানে ব্যবস্থা করবো। তো সবকিছু মিলিয়েই আজকের এই ভিডিওটা। ও আরেকটা বিষয়, এখানে যে ময়লাগুলো হয়, এই যে মা মুরগি কিন্তু পায়খানা করে, বাচ্চাগুলো পায়খানা করে, এটা আমি কয়দিন পর পর পরিষ্কার করি। এটা যেহেতু বস্তা আছে আমার এখানে, কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো পলিথিনের বস্তা আছে, পলিথিন বলছি, ইউরিয়া সারের বস্তা আছে, চটের বস্তা আছে, এখানেও কিন্তু বস্তা আছে। দেখেন বস্তা কিন্তু আমার অনেকগুলো আছে।
তো এটা আমি 2 দিন পর পর আমি কিন্তু নিচ থেকে পরিষ্কার করে দিই। আর আমি আপনাদেরকে এর আগেও ভিডিও বলেছি, এটা বাড়তি সুবিধা হলো মন চাইলে কিন্তু আপনি ওই জায়গায় নিতে পারবেন, মন চাইলে আপনি এই জায়গায় নিতে পারবেন, এটাকে ওই দিকে নিতে পারবেন, এই দিকে নিতে পারবেন। তো পরিষ্কার করার সময় জাস্ট ওইটাকে আমি এইদিকে নিয়ে আসে চটের বস্তাটা পরিষ্কার করে দিই, আবার নতুন করে একটা চট বিছায় ওখানে দিয়ে দিচ্ছি। তো এই যে বাড়তি সুবিধাগুলো কিন্তু এখান থেকে পাই। আর এটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যেমন ইচ্ছা তেমন আপনি যেখানে সেখানে আপনি ব্রুডিংটা করাতে পারবেন। যেহেতু এখানে যেহেতু মা মুরগি যখন থাকবে তখন আপনি এটাকে যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। আর যখন আপনার মা মুরগি থাকবে না তখন যেহেতু এখানে লাইনের একটা ব্যবস্থা আছে, বিদ্যুতের সংযোগের একটা বিষয় থাকে, এই জন্য আমি এটা ঘরের মধ্যে করেছি। এটা বারান্দাও করতে পারেন বা যে কোনো জায়গায় আপনি করতে পারেন। তো মোটামুটি ছিল এই দেশি মুরগির বোর্ডিং। যেটা বারবার বলছি যে দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে বোর্ডিং করা দরকার আছে কিনা, কি সুবিধা কি অসুবিধা, আসলে তার কোনো ফলাফল আছে কিনা, এটা কিন্তু আমি শুরুতে বলছিলাম। তো এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনি এই বোর্ডিং থেকে সবচেয়ে বড় বেনিফিট হলো যে বাচ্চাগুলো কিন্তু তার যে শারীরিক যে গঠনগুলো সেগুলো কিন্তু তার 1 মাসে পরিপূর্ণভাবে কিন্তু গঠন হয়ে যাবে, যেহেতু তারা খাবার পাচ্ছে, পরিষ্কার পানি পাচ্ছে, তাপ পাচ্ছে। সো সেরকম কোনো সমস্যা নেই। এখন ভ্যাকসিনের বিষয়টা আপনাদেরকে একটু শেয়ার করি, যেহেতু ভ্যাকসিন নিয়ে আমি অনেক ভিডিওতে বিভিন্নভাবে কথা বলছি। এখন ভ্যাকসিনটা যেহেতু এর আগে আমি বলেছি যে ভ্যাকসিন 1 মাসের নিচে 2টা ভ্যাকসিন করবেন। একটা হচ্ছে BCRDB 5 থেকে 7 দিনের মাথায় একটা করবেন, একটা হচ্ছে যেদিন আপনি প্রথম ভ্যাকসিনটা করবেন তার 2 সপ্তাহ পরে আপনি হচ্ছে BCRDBটা এই দ্বিতীয় ভ্যাকসিনটা করবেন। ঠিক 45 দিন যখন বয়স হবে বা 30 দিনের উপরে, 30 দিন থেকে 45 দিনের মধ্যে আপনারা পক্সের ভ্যাকসিনটা করবেন, মানে বসন্তের ভ্যাকসিনটা করবেন। 2 মাস পরে গিয়ে আপনি RDB ভ্যাকসিনটা করবেন, অর্থাৎ বড় মুরগির জন্য RDB, ছোট মুরগির জন্য BCRDB। তারপরে 3 মাসের মাথায় গিয়ে আপনারা ফাউল কোরা করতে পারেন, যদি আপনারা লেয়ার মুরগি করতে চান, লেয়ার মুরগি বা ডিমের জন্য যদি করতে চান তাহলে ফাউল কোরা ভ্যাকসিনটা করতে হবে। তো মোটামুটি ছিল এই ভ্যাকসিনের ছোটখাটো একটা বর্ণনা। তো সবকিছু মিলেই আজকের এই ভিডিওটা। আশা করি আপনারা যত এতক্ষণ পাশে ছিলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।